আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলন থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন হয়েছে? উত্তরটি কিন্তু হবে এখান থেকে ঘ নাম্বার 17 বার, তাই না? এবার 2 নম্বর বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি কোথায় লিপিবদ্ধ করা আছে? উত্তরটি হবে ক নাম্বার সংবিধানে। এরপর তোমাদেরকে 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। বলা হচ্ছে মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য, কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় 300 আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে বিভিন্ন বিল উত্থাপন করেন। তো এখান থেকে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কাদের হতে মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার সংসদ সদস্যদের। এবার 4 নম্বরে বলা হচ্ছে মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন, নির্বাচনের কারণ হচ্ছে, উত্তরটি কিন্তু হবে খ নম্বর 1 ও 3, অর্থাৎ মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং নারীর স্বার্থ সংরক্ষণ করা। এরপর আমাদেরকে কিন্তু সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি, চলো। তো দেখো সৃজনশীল প্রশ্নের উত্তরের তোমাদেরকে ক নম্বরে বলা হচ্ছে যে বাংলাদেশের জেলা পরিষদ সংখ্যা কত? উত্তর দেখো বাংলাদেশের জেলা পরিষদ সংখ্যা 64টি। খ নম্বর বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো। উত্তর গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ তাদের পছন্দমতো রাজনৈতিক দল ও ব্যক্তিদের ভোটে দিয়ে নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠন এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করে। জনগণ না চাইলে কোনো রাজনৈতিক দল ক্ষমতা যেতে পারে না, এই কারণে জনগণকে সকল ক্ষমতার উৎস বলা হয়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? উদ্দীপকে বলা হচ্ছে দেখো গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলা রহিমপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি একটি স্থানীয় সরকারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় নলকূপ স্থাপন, রাস্তাঘাট সংস্কার, নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ব্যবস্থা করেন। ইতিমধ্যে তিনি তার এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে পরিচিত পেয়েছেন। এখান থেকেই গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকে উল্লেখিত তথ্য অনুসারে বলা যায় গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। কয়েকটি গ্রাম নিয়ে এক একটি ইউনিয়ন গঠিত। গ্রামীণ সমস্যা দূরকরণ ও স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ ও গণসচেতনতা বৃদ্ধি এর মূল লক্ষ্য। গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা, অর্থাৎ তিনি স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তর থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা দূর করতে নলকূপ স্থাপন করেন। তাছাড়া তিনি রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেন, যা ইউনিয়ন পরিষদের গ্রামীণ সমস্যা দূরকরণ সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত। এ থেকে বোঝা যায় গোলাম কুদ্দুস সাহেব স্থানীয় শাসন ব্যবস্থার প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করতে হয়, বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। উত্তর গোলাম কুদ্দুস সাহেবকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও ইউনিয়ন পরিষদের উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হয়, বক্তব্যটি যথার্থ। উদ্দীপকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গোলাম কুদ্দুস সাহেবের কয়েকটি উল্লেখযোগ্য কাজ বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের যাবতীয় সমস্যার সমাধান তাকে কাজ করতে হয়। সরকারের সহায়তায় তিনি কাজগুলো সম্পন্ন করে থাকেন। গোলাম কুদ্দুস সাহেবকে তার ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। তাকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হয়। ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এলাকার বিভিন্ন অপরাধ এবং যৌন হয়রানি ও যৌতুক প্রথার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে তাকে জনসচেতনতা গড়ে তুলতে হয়। উপরে আলোচনা থেকে বলা যায় গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালন করেন। এরপর আমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তোমরা যদি তোমাদের অনুশীলনে খেয়াল করো, তোমাদের এখান থেকে কিন্তু মোট 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সরকারকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয় কেন? উত্তর রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলে না।
রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সম্পাদিত হয়, এজন্য সরকারকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয়। 2 নম্বরে বলা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, জনগণের সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকাকে বোঝায়। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। আবার নির্বাচিত প্রতিনিধিরা জনস্বার্থ বিরোধী কাজ করলে জনগণই ভোটের মাধ্যমে তাদের পরাজিত করে। এই প্রশ্নগুলো মূলত দুঃখিত, এটুকু তোমরা একটু বাদ দিয়ে দেবা, এটুকু তোমরা একদম টোটালি বাদ দিয়ে দেবে, একটু বাড়তি অংশ চলে আসছে এখানে, এটুকু বাদ। এবার 3 নম্বরে বলা হচ্ছে সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মূল দলিল বলা হয় কেন? উত্তর, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয় বলে সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মূল দলিল বলা হয়। সরকার কী ধরনের হবে, নাগরিক হিসেবে আমরা কি অধিকার ভোগ করব, সরকারের বিভিন্ন বিভাগ কি ক্ষমতা ভোগ করবে, তার সব কিছু সংবিধানে লিপিবদ্ধ থাকে। এই জন্য সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মূল দলিল বলা হয়। এবার 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে সুশাসন বলতে কি বোঝাও? উত্তর, যে সরকার দেশ পরিচালনার সাংবিধানিক এবং আইনগত বিধিমালার অধীনে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে, নাগরিক অধিকার রক্ষায় ও জনকল্যাণ সবচেয়ে বেশি সফলতার পরিচয় দেয়, তাই সুশাসন। সহজ কথা, সুশাসন হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র বা সরকার ব্যবস্থা যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে দায়বদ্ধতা আছে, ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ বড় করে দেখা হয়, বিভিন্ন কাজ সম্পাদনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সুশাসনের নিয়ামক। এছাড়া তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের এই আগের অধ্যায়গুলো থেকে অনুশীলনের সমাধান ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পার্ট থেকে যে একক এবং দলীয় কাজগুলি দেওয়া হয়েছে সেই কাজগুলোরও সমাধান আমরা লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।